হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও আরেকটি এসএসসি এমটিএস 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। এটা আমাদের আজকের প্র্যাকটিস সেট নম্বর 12। এর আগে 11খানা প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি, সেই সঙ্গে টপিক ক্লাসও তোমাদের দিয়েছি। তাছাড়া প্রিভিয়াস ইয়ার 2019 থেকে 23 যে প্রিভিয়াস ইয়ার এক্সামগুলো হয়েছিল তারও কিন্তু শিফট ওয়াইজ আমরা কিন্তু ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। আর এই প্র্যাকটিস সেট যেগুলো করাচ্ছি, এই প্র্যাকটিস সেট কিন্তু এসএসসি 5 বছর, লাস্ট 5 বছরে, তার সঙ্গে রিসেন্ট যে 2024-এর জিডি এবং তোমাদের সিএইচএসএল এই দুটো যে এক্সাম হয়েছে সেই সকল প্রশ্নপত্র নিয়ে এবং তার সঙ্গে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023 থেকে 24 যে কারেন্ট অ্যাফেয়ার্স মিলেই কিন্তু আমরা এই প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি। তো অবশ্যই প্র্যাকটিস সেট ক্লাসগুলোতে অবশ্যই জয়েন করো এবং সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত এই পিডিএফটা সংগ্রহ করোনি, এই দুটো পিডিএফ, একটা রয়েছে এমটিএস 2019 থেকে 23-এর জেনারেল অ্যাওয়ারনেসের 4300খানা কোশ্চেন এবং একটা রয়েছে জিটি 2022 যেটার এক্সাম হয়েছিল 2023-এ, যার কোশ্চেন রয়েছে 520। মোট টোটাল 4820খানা এমসিকিউর এই পিডিএফ। মাত্র পিডিএফ মূল্য 50 টাকা। 50 টাকায় এই দুটো পিডিএফ তোমরা পেয়ে যাবে। যদি সংগ্রহ করতে চাও তোমরা যদি এমটিএস 2024-এর পরীক্ষা দিতে যাওয়ার আগে, তো অবশ্যই এই পিডিএফটা সংগ্রহ করে নাও, করে পড়ো। এই পিডিএফটার মধ্যে থেকেই কিন্তু তোমরা অনেক কোশ্চেন কিন্তু কমন পাবে, কেননা এমটিএসে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কমন আসে, প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু এমটিএসে কমন আসে এবং তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। এবং এছাড়া আমাদের যে ক্লাসগুলো করাচ্ছি, রিসেন্ট যে প্র্যাকটিস সেটগুলো, এগুলো করে যাও, এগুলো থেকে কিন্তু কমন আসবে, তোমাদের কোশ্চেন কিন্তু অবশ্যই কমন পাবে। আর এসএসসি ইংলিশ আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, তো এই ইউটিউব চ্যানেলে এখানে বেসিক গ্রামার সঙ্গে প্রিভিয়াস ইয়ার আলোচনা চলছে এবং সেই সঙ্গে টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, এখানে পিডিএফ পেয়ে যাবে। তো এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে এবং টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে ফেলবে, ঠিক আছে? মনে রাখবে এসএসসি ইংলিশ সেন্টার এইটা বলে সার্চ করবে বা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, লিঙ্ক থেকে সাবস্ক্রাইব করে নেবে। এবার চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। মৌর্য রাজবংশ প্রতিষ্ঠার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে পরাজিত হন? বলো। মৌর্য রাজবংশের প্রতিষ্ঠার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে পরাজিত হন? সঠিক অ্যান্সার হয়ে যাবে ধননন্দ পরাজিত হন। 2 নম্বর কোশ্চেন দেখো, সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খান কে ছিলেন? সম্প্রতি প্রয়াত হয়েছেন ওস্তাদ রশিদ খান, কে ছিলেন? না, তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, সঙ্গীত শিল্পী। তারপরে কাজলি তিজ ভারতের কোন রাজ্যের সাংস্কৃতিক উৎসব? এটি হচ্ছে ভারতের রাজস্থানের সাংস্কৃতিক উৎসব। হাইকোর্টের প্রধান বিচারপতি অনুপস্থিতিতে গভর্নর কার উপস্থিতিতে শপথ গ্রহণ করেন বা নিশ্চিতকরণ করেন? বলো। হাইকোর্টে যদি প্রধান বিচারপতি অনুপস্থিত থাকেন তখন কিন্তু গভর্নর তার কার উপস্থিতিতে? হাইকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারক, হাইকোর্টের সবথেকে সিনিয়র যিনি বিচারক থাকেন তার উপস্থিতিতেই কিন্তু শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী জনধন যোজনার স্লোগান কি? প্রধানমন্ত্রী জনধন যোজনার স্লোগান হচ্ছে মেরা খাতা ভাগ্য বিধাতা, মেরা খাতা ভাগ্য বিধাতা। ভারতের আদমশুমারি 2011 অনুসারে কোন ধর্ম অনুসরণ করে সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করেছে? 2011 সালে আদমশুমারিতে কোন ধর্ম? জৈন ধর্ম অনুসারে সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করেছে জৈন ধর্ম। দেখে নাও, এখানে আমি এক্সট্রা ডিটেলসও দিয়ে দিয়েছি। প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে জৈন জনসংখ্যার সাক্ষরতার হার সর্বাধিক ছিল 94.01%। তারপরে খ্রিস্টান ছিল 80.3, বৌদ্ধদের ছিল 72.7 আর হিন্দুদের ছিল 65.1। ঠিক আছে, তাহলে জৈনদের সব থেকে বেশি ছিল, সর্বাধিক।
7 নম্বর দেখো, 1932 সালে মহাত্মা গান্ধী এবং ড্যাশের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1932 সালে মহাত্মা গান্ধী এবং কার মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মধ্যে। কোন বছরে ভারত অন্তর্বর্তী সময়ের জন্য দ্বৈত বিনিময় হার গ্রহণ করে? কোন বছরে ভারত অন্তর্বর্তী সময়ের জন্য দ্বৈত বিনিময় হার গ্রহণ করে? 1992 সালে। হিন্দি উপন্যাস ইন্দ্রজাল লিখেছেন? ইন্দ্রজাল কে লিখেছেন? না, হচ্ছে জয়শঙ্কর প্রসাদের লেখা। জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রতিটি ভারতীয় নাগরিকের ড্যাশ। আমাদের যে জাতীয় পতাকা রয়েছে এবং জাতীয় সঙ্গীত রয়েছে, এগুলো কিন্তু আমাদের ভারতের প্রত্যেক নাগরিকের একটা মৌলিক কর্তব্য, যে এগুলোকে শ্রদ্ধা করা। ঠিক আছে, এগুলোকে শ্রদ্ধা করা আমাদের সবার, প্রত্যেক ভারতীয়র মৌলিক কর্তব্য। নিচের কোনটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচারের সাথে নির্ভর করে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, এটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর 51 নম্বর অনুচ্ছেদ সাথে যুক্ত। ভারত কবে প্রথমবারের মতো এশিয়ান গেমসের আয়োজন করেছিল? ভারত প্রথম এশিয়ান গেমসের আয়োজন করেছিল 1951 সালে আয়োজন করেছিল। আগের আমরা CHSL, এই রিসেন্ট CHSL 2024 যে এক্সামটা হয়েছে, তার একটা ক্লাস দিয়েছি 50খানা কোশ্চেনের। সেই ক্লাসটা অবশ্যই দেখবে তোমরা, কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে দেখে নেবে। এই কোশ্চেনটা কিন্তু সেখানে পড়েছিল। প্রথম এশিয়ান গেমসের মোটো ছিল কি না, প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম। মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে এই গেমসের উদ্বোধন করে ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। ভারত আবার 1982 সাল, আগের দিনই বলেছিলাম 1951 এবং সেই সঙ্গে 1982, এই দুটো সাল এশিয়ান গেমসের আয়োজন করেছিল কিন্তু ভারত। ঠিক আছে, দুটো সাল মনে রাখো ভালো করে, 1951 এবং 1982। 13 নম্বর দেখো, ধ্বংস, আবহাওয়া, দ্রবীভূতকরণ, বৃষ্টিপাত এবং লিথিফিকেশন হলো প্রধান ভূতাত্ত্বিক প্রক্রিয়া যা নিচের কোন শিলার গঠনে অবদান রাখে? এটা হচ্ছে পাললিক শিলা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 100টিরও বেশি ভাষা গান গেয়ে গিনেস রেকর্ডের নাম তুললেন কে? 100টারও বেশি ভাষায় গান করে গিনেস রেকর্ডের নাম তুললেন, তিনি হচ্ছেন সুচেতা সতীশ। ইন্টারন্যাশনাল পেমেন্টস ডিভিশনের জন্য ফোনপে কোম্পানি CEO পদে নিযুক্ত হলেন কে? ফোনপের CEO পদে নিযুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল পেমেন্টস ডিভিশনের জন্য রিতেশ পাই। সঠিক অ্যান্সার অপশন নম্বর 1, রিতেশ পাই। বেগমপুরী মসজিদটি সুলতান ড্যাশের আমলে নির্মিত হয়েছিল? বেগমপুরী মসজিদ সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে নির্মিত হয়েছিল। আর মুথুকান্নামাল 2022 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন, নিচের কোনটি তার অবদান? বলো, 2022 সালে পদ্মশ্রী পেয়েছিলেন আর মুথুকান্নামাল, যিনি কিন্তু একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ভারতের তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ প্রতিষ্ঠা করল কোন রাজ্য? ভারতের তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ ছত্তিশগড় তৈরি করেছে। একটি ওজন অণুর আণবিক ভর কত? ওজন অণুর আণবিক ভর 48। ওজনের সংকেত কি? O3। অক্সিজেনের 16, O3 হলেও 16 3 48 হয়ে যাবে। তাহলে ওজনের আণবিক ভর হচ্ছে 48। বিখ্যাত দক্ষিণ ভারতীয় মহাকাব্য শিলাপ্পাদিকারম মূলত ড্যাশ ভাষায় লেখা হয়েছিল? শিলাপ্পাদিকারম কী ভাষায় লেখা হয়েছিল? এটা লেখা হয়েছিল তামিল ভাষা, তামিল। এরপরে চলে যাও 21 নম্বর কোশ্চেনে। ঝালি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? ঝালি এটা হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য ঝালি। এছাড়া হিমাচল প্রদেশের দেখো ঝোড়া, ঝাড়ি, ধামান, ছাপেলি, মহাসু, নাটি, এগুলো কিন্তু হিমাচল প্রদেশের
খুবই গুরুত্বপূর্ণ লোকনৃত্য। ভালো করে মনে রাখো, লোকনৃত্য নিয়ে তোমাদের অলরেডি আমি ক্লাস দিয়েছি, 2টো ক্লাস দিয়েছি। সেই ক্লাসগুলো যারা দেখোনি দেখে নাও, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে সেগুলো। এরপরে দেখো 22 নম্বর, সঙ্গীতজ্ঞ ভজন সোপরি ড্যাশ ঘরানার একজন সন্তুর ওস্তাদ ছিলেন। দেখো তাহলে সন্তুর ওস্তাদ কে? ভজন সোপরি, যিনি সুফিয়ানা ঘরানার ওস্তাদ ছিলেন। ভারতীয় জুনিয়র পুরুষ হকি টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে? জুনিয়র হকি টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন PR শ্রীজেশ। হরপ্পান শহর ধোলাভিরাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হরপ্পান শহর ধোলাভিরা 3টি ভাগে ভাগ করা হয়েছে। 3টি ভাগ দেখে নাও, সিটাডেল, মিডল টাউন আর হচ্ছে লোয়ার টাউন। নিম্নলিখিত থেকে উত্তর ভারতে রবি মৌসুমে যে ফসল হয় তা চিহ্নিত করো। রবি মৌসুমে উত্তর ভারতে যে ফসল হয় সেটা হচ্ছে ডাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। রবি শস্যের অন্তর্ভুক্ত গম, যব, ওটস, ছোলা, তিসি, সরিষা এগুলো। 26 নম্বর দেখো, স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো বা অর্জন করব, নিচের মধ্যে কে এই কথা বলেছেন? এটি বলেছেন বাল গঙ্গাধর তিলক। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ড্যাশের মধ্যে হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ এটা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। প্রথম যুদ্ধ 1526-এ হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ 1556 এবং তৃতীয় যুদ্ধ 1761। 3টে সাল ভালো করে মনে রাখো। 28 নম্বর, দুটি ফিফা ফুটবল বিশ্বকাপের মধ্যে সময়কাল কত? দুটি ফিফা বিশ্বকাপ মধ্যে সময়কাল হচ্ছে 4 বছরের। যেমন দুটি ক্রিকেট বিশ্বকাপ, ওয়ানডে, T20 ব্যবধান থাকে 4 বছর, ঠিক একই রকমভাবে ফুটবল বিশ্বকাপের সময় থাকে, ফিফা ফুটবল বিশ্বকাপ সময় থাকে কিন্তু 4 বছর। 2024 প্যারিস অলিম্পিকে সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন? 2024 প্যারিস অলিম্পিক 1 এবং 2 মনু ভাকের এবং PR শ্রীজেশ দুজনেই কিন্তু ছিলেন। কাটাখাল, জিরি, চিরি, মধুরা, লঙ্গাই, সোনাই, লুকনি, সিংলা এগুলো কোন নদীর প্রধান উপনদী? এগুলো প্রত্যেকটাই বরাক নদীর প্রধান উপনদী। রাজস্থানে গণগৌর উৎসব কোন দেবদেবীর সঙ্গে যুক্ত? রাজস্থানে গণগৌর উৎসব এটা হচ্ছে ভগবান শিব এবং দেবী পার্বতীর সঙ্গে যুক্ত। ফাস্টিং ফিস্টিং নামে একটি পরিবারের গল্প অবলম্বনে একটি উপন্যাস লিখেছেন, নিচের মধ্যে কার লেখা সেটা? ফাস্টিং ফিস্টিং এটা কার লেখা? অনিতা দেশাইয়ের লেখা। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে ভারত সরকার ড্যাশ সালে চালু করেছিল? প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে ভারত সরকার 2015 সালে চালু করেছিল। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি কাজের ন্যায্য ও মানবিক শর্ত এবং মাতৃত্বকালীন ত্রাণের বিধানের সাথে সম্পর্কিত? কোন নম্বর অনুচ্ছেদ? না, অনুচ্ছেদ নম্বর 42। ভারতের সংবিধানের 39A অনুচ্ছেদ এর ধারণা দেয়, কিসের ধারণা দেয়? 39A সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা। ব্যাকগ্রাউন্ডে একটু মেঘলা রয়েছে, মেঘ ডাকছে, তার জন্য একটু আওয়াজটা রয়েছে, ঠিক আছে? তাও তোমরা একটু ক্লাসটা শোনো মন দিয়ে। 36 নম্বর দেখো, সংসদে প্রতিটি কক্ষের সচিবালয়ের প্রধান কে? সংসদের প্রতিটি কক্ষের সচিবালয়ের প্রধান হচ্ছে মহাসচিব। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিতগুলি রাজ্যগুলির মধ্যে কোন দল সর্বাধিক জনসংখ্যা রেকর্ড করেছে? 2011 সালের আদমশুমারি অনুসারে দেখো 2টো করে রাজ্য রয়েছে, তো অপশান অনুযায়ী এখানে সঠিক অ্যান্সার হবে মহারাষ্ট্র এবং বিহার সর্বাধিক জনসংখ্যা রেকর্ড করেছে। এখানে দেখে নাও 2011 সালে জনগণনা অনুসারে মহারাষ্ট্র হচ্ছে দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য, আর হচ্ছে উত্তরপ্রদেশ হলো সবচেয়ে জনবহুল রাজ্য,
আর সিকিম হচ্ছে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য। হৈয়ক নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? হৈয়ক ত্রিপুরা রাজ্যের নৃত্য হৈয়ক নৃত্য। ভারতীয় নদী ব্যবস্থা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? ভারতীয় যে নদী ব্যবস্থা, যমুনা নদী গঙ্গা নদীর একটি উপনদী, যমুনা গঙ্গা নদীর একটি উপনদী। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়? 1928 সালে প্রতিষ্ঠিত হয়। নিচের কোন নৃত্যটি কামদ উপজাতি মহিলাদের বিশেষ নৃত্য? কামদ উপজাতি মহিলাদের বিশেষ নৃত্য সেটা হচ্ছে অপশান নাম্বার 4 তেরাতালি নৃত্য। 42 নম্বর দেখো, ইলোরা গুহার কয়টি মন্দির ও মঠ আছে? ইলোরা গুহায় মন্দির ও মঠ মিলে মোট 34টি রয়েছে, 34টি মন্দির ও মঠ রয়েছে। নিচের কোনটি ব্রিটিশ ভারত সরকারকে রাজনৈতিক কর্মকাণ্ড দমন করার জন্য বিপুল ক্ষমতা দিয়েছে এবং রাজনৈতিক বন্দীদের 2 বছরের জন্য বিনা বিচারে আটক রাখার অনুমতি দিয়েছে? সেটা হচ্ছে রাওলাট আইন। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার রাওলাট আইন। 44 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের সংশোধন ধারণাটি নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সংবিধানে যে সংশোধন ধারণা, এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রথম সভাপতি ছিলেন? তো অলিম্পিক নিয়ে অলরেডি ক্লাস করে দিয়েছি, যেটা রিসেন্ট হয়ে গেল প্যারিস অলিম্পিক 2024। যারা ক্লাসটা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, কারণ বিস্তারিতভাবে A to Z সমস্ত কিছু আলোচনা করেছি। ওর বাইরে থেকে কিন্তু অলিম্পিক থেকে আর কোনো কোশ্চেন আসবে না। যেটা এখানে দেখো, এই কোশ্চেনটাও আমি সেখানে আলোচনা করেছি। প্রথম সভাপতি কে বলো দেখি, যারা ক্লাস করেছে তারা পারবে। স্যার দোরাবজি টাটা, তাই তো। পিটি ঊষা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি। বর্তমানে রয়েছেন পিটি ঊষা ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং তিনি একজন প্রথম মহিলা সভাপতি, এটাও মনে রাখবে। রাম সহায় পাণ্ডে বুন্দেলখণ্ড অঞ্চল থেকে রাই নৃত্যের ফর্ম প্রচারের জন্য পদ্মশ্রী পেয়েছিলেন। এই নৃত্যশৈলী কোন রাজ্যের অন্তর্গত? রাই নৃত্য আলোচনা করেছিলাম, এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের। ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে বলো? 1 এপ্রিল 1935, তাই তো। যেটা অর্থনীতি ইকোনমিক্সের ক্লাস আলোচনা করেছি। ইকোনমিক্সের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, 100খানা কোশ্চেন আলোচনা করেছি, 2টো পার্ট করেছি। যারা দেখোনি এ 2টো পার্টও দেখে নেবে। পরীক্ষা বেশি দিন সময় নেই, মাত্র আর 1 মাস গুনে, ঠিক আছে। এরই মধ্যে কিন্তু তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে। নিম্নের মধ্যে কে মধ্য ভারতের চামড়া শ্রমিকদের উন্নতির জন্য 7 নামী আন্দোলন শুরু করেছিল? গুরু ঘাসিদাস। ব্রিটিশ ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীকে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়? দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয় সৈয়দ আহমেদ খানকে। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, ভারতের সংসদীয় সরকার ব্যবস্থা নিম্নলিখিত কোন সংসদীয় সরকারের প্যাটার্নের উপর ভিত্তি করে? ভারতের যে সংসদীয় সরকার ব্যবস্থা, এটা কোন সংসদীয় সরকারের প্যাটার্নের উপর ভিত্তি করে হয়েছিল? ব্রিটিশ সরকারের প্যাটার্নের উপর ভিত্তি করে, ঠিক আছে। এই হচ্ছে মোট টোটাল আজকের 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। এইভাবে তোমাদের প্রিভিয়াস ইয়ার SSC প্রিভিয়াস ইয়ার মানে একদম 6 বছরের, 5 বছর নয়, এবার থেকে 6 বছর 19 থেকে 24 6 বছরের এক্সামে যা কিছু এক্সামে এসেছিলো সেই সমস্ত SSC যে সকল এক্সাম কন্ডাক্ট করায় প্রত্যেকটা কোশ্চেন থেকেই আমরা কিন্তু বেছে কোশ্চেনগুলো নিয়ে আসবো এবং সেই সঙ্গে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের এই ক্লাসের মধ্যে দেবো, ঠিক আছে। 50খানা করে কোশ্চেন যেমন আলোচনা হচ্ছে এইভাবেই হবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং সেই সঙ্গে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই টেলিগ্রামে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের যে আগের ক্লাসগুলো হয়ে গেছে 11টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের PDF কিন্তু ফ্রিতে আমি দিয়ে দিয়েছি টেলিগ্রামে। ওখান থেকে ফ্রিতে PDF কালেক্ট করতে পারবে। এছাড়া তোমরা এই PDFটা যদি চাও 19 থেকে 23 জিকের যে PDFটা রয়েছে 4820খানা কোশ্চেনের, অবশ্যই এই যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করো। এই নাম্বারে মেসেজ করলে PDFটা পাবে, মাত্র মূল্য হচ্ছে 50 টাকা।
50 টাকা মূল্যেই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। যেটা অন্য কোথাও নিতে গেলে তোমাদের কিন্তু 200 থেকে 300, 400, 500 যে যেমন পাচ্ছে নিচ্ছে, কিন্তু আমার কাছে এটা মাত্র 50 টাকা, ঠিক আছে, 50 টাকায় পেয়ে যাবে।